আচ্ছা, I think I am on air. আমি চেক করি আমাদের গ্রুপে আসছে কিনা লাইভটা। আচ্ছা, তোমরা কি কেউ মানে ফেসবুকে লাইভটা দেখতে পাচ্ছ? তোমরা কি ফেসবুকে এই মুহূর্তে আছো কিনা অবশ্য আমি জানি না। ওকে, লাইভ দেখা যাচ্ছে। হ্যালো এভরিবডি, এমএসএফ এর পণ্ডিতরা সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ ক্লাসে। আজকের মেবি আমাদের এই ক্যামেরা কোয়ালিটিটা অন্যান্য দিনের চেয়ে একটু খারাপ, কারণ আমি আজকে ল্যাপটপ ক্যাম দিয়ে ঢুকেছি। আর প্লাস যারা আমার লাইভ আগে আগে ফলো করেছো তারা জেনে থাকবা যে নর্মালি হচ্ছে আমি এই লাইভটা শনি বা রবিবারে নিতাম এবং খুব ক্যাজুয়াল একটু আলাপ আলোচনা থাকতো, বাট এখন হচ্ছে ফরম্যাটটা একটু চেঞ্জ হবে। আমি এই লাইভে স্পেসিফিক থিওরিটিক্যাল কিছু বিষয় উপরে হচ্ছে একটু ক্লাস টাস নিব, কথাবার্তা বলবো, সেই সাথে কোয়েশ্চেনও নিব অবভিয়াসলি। তো অবশ্যই কোয়েশ্চেন আসা নিয়ে কোনো সমস্যা নাই, বাট জাস্ট আমাদের ফরম্যাটটা একটু ক্যাজুয়াল থেকে একটু ফর্মাল হচ্ছে বা একটু থিওরিটিক্যাল হচ্ছে, যে আমি হচ্ছে হয়তো বা কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে সেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসলেই বেটার। আমার প্রশ্নটা সাধারণত আমি আজকে যেই টপিকে আলোচনা করব সেই টপিকগুলো নিয়ে কোয়েশ্চেনগুলো নিব। আজকে আমার আলোচনা হবে এইচএসসি কেমিস্ট্রির জৈব যৌগ। ওকে, তো প্রথমত আশা করি সবাই ভালো আছি। যারা এমএসএফ এ সরাসরি গুগল যুক্ত আছি তারাও আশা করি সবাই ভালো আছে, এবং যারা ফেসবুক লাইভে আমাকে ফলো করছো সবাইকে প্রথমে আমি আসসালামু আলাইকুম, এবং যারা সালাম দিচ্ছ তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের কমেন্টে কোয়েশ্চেন আসার আগে আসলে আমি একটু জৈব যৌগ নিয়ে আলোচনা শুরু করি, তাহলে তোমাদের মনে হয় কোয়েশ্চেন আসতে সুবিধা হবে। সো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। I hope you can see. আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে ফেসবুক লাইভে যারা আছে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ারটা প্রপার ওয়েতে নিয়ে আসি আরেকটু। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। স্ক্রিন শেয়ারের একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি এমনিতে গুগল মিটে স্ক্রিন শেয়ার দিছি, সেটাতে মনে হয় দেখা যাচ্ছে সবকিছু। আই হোপ আমি স্ট্রিম ভিউয়ারে স্ক্রিন শেয়ারটা অন করি, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমি একটা পিডিএফ অন করেছি, এটা কি সবাই দেখতে পাচ্ছি? আমাকে একটু রিপ্লাই দিবা প্লিজ। ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি না। এই যে এই পিডিএফটা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ওয়েট আ মিনিট, আই এম গেটিং ইট अगेन। আচ্ছা, আমি প্রপার একটা অ্যাপ্লিকেশন উইন্ডো, এখন আশা করি দেখা যাবে। এমএসএফ টিম নামে তিনটা আইডি আছে, যেটাতে স্ক্রিন শেয়ার হচ্ছে, তোমরা ওটা পিন করো, তাহলে দেখতে পারো। এখন কি পিডিএফটা দেখা যাচ্ছে না আমার স্ক্রিনের? কি দেখা যাচ্ছে? ওরা আসলে কোনটা পিন করবে এটা কনফিউজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। একটু আগে দেখা যাচ্ছিল, এখন আর পাইতেছি না। আচ্ছা, কেউই কি দেখতে পাচ্ছ না? কেউ দেখতে পাইলে বুঝে যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে ভাই। ওকে, তাহলে আমি আস্তে ধীরে শুরু করি। আচ্ছা, জৈব যৌবন কি ভাই দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছ, কেউ দেখতে পাচ্ছ না। সো আমি বুঝতে, এটা তো তাহলে মনে হয় না আমার ফল্ট। কেউ যেহেতু দেখতে পাচ্ছ। ভাইয়া আসলে সবাই একটু শোনো, তোমরা আসলে যে এমএসএফ টিম নামে তিনটা আইডি জয়েন করছে, সেখানে যেটা থেকে স্ক্রিন শেয়ার করা হয়েছে সেটা পিন করো তোমরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ।
আইডিটা না তিনটা আইডি দুইটা আছে, অ্যাক্সেস করতে। তিনটা আছে, ভালো করে তিনটা আছে। আচ্ছা, আমি আস্তে আস্তে আলোচনা শুরু করি এখন। যারা পিডিএফ দেখতে পাচ্ছ না তাদের জন্য, মাইক্রোফোন অন করা আছে, যেটার মাইক্রোফোন অফ করা তোমরা ওইটা পিন করো। আচ্ছা আমি বলি, যারা পিডিএফ দেখতে পাচ্ছ না তাদেরও অত বেশি প্রবলেম নাই, পিডিএফ এর খুব একটা কাজ নাই। বেসিক্যালি আমার কথাগুলো ফলো করো, আমি মাঝে মাঝে টুকটাক জিনিস লিখবো অনলাইনেই, এগুলা ফলো করো তাহলেই হবে। ওকে, আচ্ছা আমি আস্তে আস্তে শুরু করি। তো আমরা হচ্ছে জৈব রসায়নের সূচনা এই পার্টটা নিয়ে শুরু করতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জৈব রসায়ন জিনিসটা কি আসলে এটা একটু জানা দরকার। তার আগে আমাদের জানা দরকার জৈব যৌগ জিনিসটা কি। আচ্ছা, নর্মালি আমরা যেটা জানি যে জৈব যৌগ বলতে আমাদের বোঝায় যে হাইড্রোজেন এবং কার্বন, এই দুইটা দিয়ে যে যৌগ আমার তৈরি হয় সেটাই। বাট এটার নাম জৈব যৌগ দেওয়া হলো কেন, বা এটা এত বেশি ইম্পর্টেন্ট কেন? মেইন কথা হচ্ছে, প্রথমত যখন জৈব যৌগ কথাটা আসলো তখন যেটা জানা হতো যে পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত সম্ভব না, এটা শুধু জীবের দেহেই থাকা সম্ভব। জৈব যৌগটা আবিষ্কার হয়েছে এভাবে। প্রাণ শক্তি মতবাদ নামে একটা মতবাদ আছে, সেটা থেকে বার্জেলিয়াসের, সেখান থেকে আসলে এই থিওরিটা আসছে যে আমরা শুধুমাত্র জীবদেহে এটা পাবো, পরীক্ষাগারে কখনো পাবো না। এখান থেকে আসলে জৈব যৌগ নামটা আসছে। আর জৈব যৌগ এত বেশি ইম্পর্টেন্ট, তার রিজন হচ্ছে দুইটা। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে কেমিস্ট্রি, রসায়নের যে ওয়ার্ল্ড, এই রসায়নের ওয়ার্ল্ডটা বেসিক্যালি জৈব যৌগ দিয়েই তৈরি। মানে আমরা যদি রসায়নের ওয়ার্ল্ডটাকে অজৈব আর জৈব অংশে ভাগ করি তাহলে 90% প্লাস হচ্ছে আমাদের জৈব যৌগ, আর বাকি অল্প যে পরিমাণটুকু আছে সেটা হচ্ছে আমাদের অজৈব যৌগ নিয়ে গঠিত। যার কারণে জৈব যৌগটা আমাদের এত ইম্পর্টেন্ট। আর জৈব যৌগের আরেকটা খুব বড় একটা ইউজ হচ্ছে আমাদের জীবদেহের বিভিন্ন ধরনের যেসব জৈবিক কাজকর্ম, এগুলো সবকিছুই হচ্ছে জৈব যৌগের উপর ডিপেন্ডেন্ট। সো আমাদের যদি জৈব যৌগ সম্পর্কে আইডিয়া না থাকে, আসলে সবকিছুই মানে কেমিস্ট্রি জানাটা পুরোপুরি অসম্পূর্ণ রয়ে যায়। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। এখন কথা হচ্ছে, জৈব যৌগ যখন আমরা পড়ি তখন আমাদের এত কেন প্রবলেম বা ফেস করতে হয়, সেটা সম্পর্কে যদি ছোট্ট করে বলি তাহলে একটা হচ্ছে জৈব যৌগের ভাস্টনেস, এলাবোরেশন, বিশালতা, প্রচুর বেশি অনেক কিছু জৈব যৌগতে, প্লাস অনেক বেশি বিক্রিয়া। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। একটাই আসলে রিজন যে কারণে হচ্ছে আমাদের জৈব যৌগটা এত বেশি প্রবলেম ফেস করি আমরা জৈব যৌগ পড়তে গেলে। তো তার জন্য বেস্ট ওয়ে হচ্ছে জৈব যৌগটাকে ছোট ছোট ভাগ করে নিয়ে পড়া। আচ্ছা, তো ছোট ছোট ভাগ করে নিয়ে পড়া যায় সেটা হচ্ছে এক একজনের এক একটার উপর ভেরি করে। এটা আমি অনেকবার বলছি আমার প্রিভিয়াস লাইভ গুলোতে। তো এখন হচ্ছে আমি একদম স্পেসিফিক্যালি হচ্ছে একটু কিছু টপিক নিয়ে আলোচনা করি। যেমন জৈব যৌগের কিছু কিছু স্পেশাল ধর্ম আছে যার কারণে জৈব যৌগের পরিমাণ এত বেশি। ওকে, সেই কতগুলো স্পেশাল ধর্ম আমি এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে ক্যাটেনেশন। ওকে, ক্যাটেনেশন জিনিসটা একটু আমরা যদি চিন্তা করি বা জানার চেষ্টা করি, ক্যাটেনেশন জিনিসটা হচ্ছে কার্বনের একটা বিশেষ বৈশিষ্ট্য। সেটা কিরকম, আমি একটা, আমার এই ডিজিটাল হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? মোস্ট প্রবাবলি না। ডিজিটাল হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে যেটা বলছি, লাইভে দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি লাইভে দেখাচ্ছি। আচ্ছা, লাইভেও এখন দেখা যাবে, গুগল মিটেও আশা করি দেখা যাচ্ছে। ক্যাটেনেশনের কথা যেটা বলছিলাম, ক্যাটেনেশনটা হচ্ছে এমন একটা ধর্ম যেটাতে কার্বন নিজের মধ্যে অনেকগুলো বন্ধন তৈরি করতে পারে। যেমন আমি এখানে লিখছি, এরকম কার্বন নিজেদের মধ্যে প্রচুর বন্ধন তৈরি করতে পারে, আর বাকি হাতগুলাতে হয়তো হাইড্রোজেন বসলো। সবগুলার কার্বনের বাকি যে যোজনী, কার্বনের যোজনী আমরা জানি 4, এই বাকিগুলাতে হচ্ছে হাইড্রোজেন বসলো, এগুলাতে হাইড্রোজেন বসলো। তো এই যে কার্বন নিজেদের মধ্যে এরকম একের পর এক চেইন মানে বন্ধন তৈরি করে বিশাল চেইন তৈরি করতে পারে, এই জিনিসটার নাম হচ্ছে ক্যাটেনেশন। এই ক্যাটেনেশন ধর্মটা জৈব যৌগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, এটার কারণে হচ্ছে কি জৈব যৌগ প্রচুর পরিমাণে আমাদের আশেপাশে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে জৈব যৌগের সমানুতা ধর্ম। এটা আমরা যখন জৈব যৌগ পড়বো, আচ্ছা এই যে ক্যাটেনেশনের একটু ছবি টবি এখানে বইয়ে দেয়া আছে। আচ্ছা যাই হোক, জৈব যৌগের সমানুতা ধর্মে যদি আমরা চলে যাই, সমানুতা মিন্স কি? আশা করি সমানু জিনিসটা আমরা সবাই জানি। সমানু হচ্ছে একটা যৌগের আণবিক সংকেত একই, মানে দুইটা যৌগের বা একাধিক যৌগের আণবিক সংকেত একই থাকবে, কিন্তু গাঠনিক সংকেতটা হবে ডিফারেন্ট। যেমন এই যে এইখানে সমানুতা সম্পর্কে লেখা আছে, আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেতটা হবে ভিন্ন ভিন্ন। এই ধরনের যৌগকে হচ্ছে আমরা বলতেছি সমাণু, এবং জৈব যৌগে সমাণুর বিস্তৃতি অনেক অনেক বেশি। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যারা জৈব যৌগ সম্পর্কে একদমই জানি না তারা আপাতত, বা ইভেন যারা স্টার্টিং পজিশনেও আছি, তারা আসলে এই জিনিসগুলা নাই চিনতে পারি। যখন জৈব যৌগ আমরা ডিটেইলে পড়বো তখন এই যৌগগুলো আমরা জানবো। তো বেসিক্যালি এই যৌগগুলা কি? একটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের একটা যৌগ, আর একটা হচ্ছে ইথার গ্রুপের একটা যৌগ। মজার বিষয় হচ্ছে দুইটারই আমাদের আণবিক সংকেত সেম, সেটা হচ্ছে যে C2H6O। বাট এদের গঠন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কার্বন দুইটা নিজেদের মধ্যে সরাসরি এখানে রিলেটেড অ্যালকোহল গ্রুপে বা বন্ডেড, কিন্তু ইথার গ্রুপে আলাদা আলাদা করে তারা বন্ডেড। সো এই ধরনের যে বিষয়টা, এটাকে বলা হয় সমানুতা, যার কারণে হচ্ছে জৈব যৌগের পরিমাণ অনেক বেশি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ জিনিসটা কি? পলিমারকরণ হচ্ছে, পলিমার জিনিসটাকে বলা হয় বহু অণু। ওকে, পলিমারকরণ জিনিসটা হচ্ছে অনেকগুলা ছোট 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 জিনিস যুক্ত হয়ে একটা বড় কিছু তৈরি করা। যেমন এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করি, কাইন্ড অফ আ পলিমার। এটাতে কি হচ্ছে, এই যে আমরা গোলা 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 জিনিসগুলো দেখতেছি, এগুলাকে আমরা ধরতে পারি এক একটা পরমাণু। এই যে এতগুলা পরমাণু, এরা সবাই পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, হয়ে 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 বিশাল সাইজের একটা অণু তৈরি করতেছে। এটার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে C60, মানে হচ্ছে এইখানে এটা হচ্ছে কার্বনের একটা সমাণু পলিমার, যার মধ্যে হচ্ছে 60টা কার্বন পরমাণু যুক্ত হয়ে একটা বিশাল অণু তৈরি করতেছে। এই জিনিসটাকে বলা হয় পলিমারকরণ। এই জিনিসটা হচ্ছে জৈব যৌগে অনেক বেশি পরিমাণে দেখা যায়। আর পলিমার খুব কি বলে, খুব রেয়ার কোনো জিনিস না, আমাদের চারদিকে পলিমার ভর্তি। আমরা যে প্লাস্টিক, নিয়মিত প্লাস্টিক নিয়ে কাজ করি, এগুলোই হচ্ছে আসলে এক একটা পলিমার। এইটা হচ্ছে মোটামুটি জৈব যৌগের বিশালতার কারণগুলো আমি বললাম। এখন এই যে যতটুকু বললাম, আমাদের গুগল মিটে যারা যুক্ত আছো তারা ইচ্ছা করলে এর ভিতরে আমাকে কোনো কোয়েশ্চেন চাইলে করতে পারো। আর যদি আমাদের ফেসবুক লাইভেও যেসব বন্ধুরা যুক্ত আছি তাদের আমি আসলে কোয়েশ্চেন নিতে পারছি না, কারণ হচ্ছে আমি একদম স্পেসিফিক্যালি ক্লাস নিচ্ছি। সো এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে একটু বলে ফেলতে পারো, আর আমি এর মধ্যে কিছু কমেন্টও দেখতে পারি। জি, আই এম সরি, আমি বুঝি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, আই এম সরি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওখানেই দেখতেছি। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। আচ্ছা, এখানে আমি সেরকম কোনো, আচ্ছা একজন জিজ্ঞেস করছে এত ছোট লেখা দেখতে পাই না। আমি তো জুম করে করে দেখাচ্ছিলাম। এই একটা কি কাজ করা যায়, সেটা হচ্ছে যে মোবাইলটাকে জাস্ট তুমি যদি পাতালে ধরো, হরিজন্টালি ধরো আর কি, তাহলে একটু বড় হয়ে যাবে। আর আমি চেষ্টা করবো আরো জুম করে করে দেখাতে। আচ্ছা, আর কেউ কোনো কোয়েশ্চেন? এইখানে আপাতত কমেন্টে আমি কোনো কোয়েশ্চেন দেখতেছি না। এমনিতে যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও অডিওতে করতে পারো। আচ্ছা, আপাতত কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, তাহলে আমি আবার আমার পিডিএফ এ ফেরত যাই। আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি, যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় জৈব যৌগতে, সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। আমি যথেষ্ট জুম করে দিয়েছি পিডিএফটা, আই হোপ ইউ ক্যান সি। তো জৈব যৌগের নামকরণের আসলে কয়েকটা সিস্টেম, কয়েকটা না দুইটা সিস্টেমে আছে, বাট যেটা ওয়াইডলি ইউজড এবং আমাদের সবারই জানা উচিত সেটা হচ্ছে জেনেভা বা ইউপ্যাক সিস্টেম। এইটা হচ্ছে আমাদের ওয়াইডলি ইউজড সিস্টেম। এখন
এই যে আমরা নামকরণ জানবো, এই নামকরণ জানার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, ছোট ছোট কিছু জিনিস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সেই জিনিসগুলা সম্পর্কে আইডিয়া না থাকলে আসলে আমাদের নামকরণ নিয়ে অনেক প্রবলেম হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি? জৈব যৌগে সমগোত্রীয় শ্রেণী বলা হয় হচ্ছে যখন মানে জৈব যৌগে যেটা হয়, যেমন আমি কিছুক্ষণ আগে অ্যালকোহল বলেছিলাম, ওকে, এরকম জৈব যৌগের নির্দিষ্ট কয়েকটা ক্লাস আছে। এই প্রত্যেকটা ক্লাসের আন্ডারে হচ্ছে একই টাইপের অনেক যৌগ উপস্থিত। এটা অনেকটা আমরা পর্যায় সারণীর মতো বলতে পারি। যেমন পর্যায় সারণীর একটা গ্রুপে বিভিন্ন ধরনের মানে একই ধর্ম বিশিষ্ট সব মৌল ছিল, একটা গ্রুপে যত মৌল ছিল তাদের ধর্ম ছিল সেম। তেমনি সমগোত্রীয় শ্রেণীর বিষয়টাও সেরকম। সমগোত্রীয় শ্রেণীতে যেটা হয় যে একই প্রকার মৌল সমন্বয়ে সমধর্মী যেসব জৈব যৌগ আছে তাদেরকে এটাতে অবস্থিত বা স্থান দেওয়া হয় বা অবস্থান দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে এরা যে সমধর্মী, এগুলো বুঝার কিছু ওয়ে আছে। ফার্স্ট অফ অল, একটা ওয়ে হচ্ছে যে এদের একটা সাধারণ সংকেত থাকে। সাধারণ সংকেত বলতে এদের সবার সংকেতটা দেখতে সেম ধরনেরই হয়। এইটা আমি একটু বুঝাই। আমি একটু আমার হোয়াইট বোর্ডটা নিয়ে একটু বুঝাই। আচ্ছা, যেটা আমি বললাম যে সাধারণ সংকেত জিনিসটা, যেমন যদি আমি অ্যালকেন বা অ্যালকোহল, যেটা আমি শুরুতে একটু বলছি, এবং অ্যালকোহল নামটা সবাই মোটামুটি পরিচিত, স্পেশালি এই ভাইরাসটা আসার পরে আমরা সবাই অ্যালকোহলের নাম শুনেছি। অ্যালকোহল গুলা দেখতে কিরকম হয়? অ্যালকোহল গুলা দেখতে সংকেতটা হয় CnH+1 সাথে থাকে একটা OH। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটা দিয়ে বুঝাচ্ছি যদি n সংখ্যক কার্বন থাকে অ্যালকোহলের যে গাঠনিক সংকেত সেটাতে, আণবিক সংকেত সেটাতে, তাহলে H থাকবে 2n+1 সংখ্যক, আর সাথে একটা OH থাকবে। এরকম প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর থাকবে একটা সাধারণ সংকেত থাকবে। যেমন অ্যালকোহলের একটা সাধারণ সংকেত যদি আমি দেখাই এক্সাম্পল হিসেবে, যেমন আমি মিথানলের এই সংকেতটা দেখতে পারি, ঠিক আছে? মিথানলের এই সংকেতটা দেখলে আমি এটার সাথে মিলাতে পারবো। সো এইটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য। সেটা কি? যে তাদের একটা সাধারণ সংকেত থাকবে। আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের পরপর দুইটা পরমাণুর মধ্যে বা দুইটা পরমাণু মানে দুইটা যৌগের মধ্যে, সরি পরমাণু না, দুইটা যৌগের মধ্যে হচ্ছে এই জিনিসটা ডিফারেন্স থাকবে, বন্ড CH2 বন্ড, এই জিনিসটার ডিফারেন্স থাকবে। কিরকম? আমি একটু এক্সাম্পল দিয়ে যদি বুঝাই তোমাদেরকে, যেমন আমি এটার পরবর্তী সদস্যগুলো যদি লিখি, সেটা হচ্ছে C2H5OH হচ্ছে এর পরবর্তী সদস্যটা, ঠিক আছে? প্রথমটাতে একটা কার্বন আছে, পরেরটাতে দুইটা কার্বন আছে, সিম্পল বিষয়। এখন এই দুইটাকে যদি পরস্পর থেকে বিয়োগ করি তাহলে দেখা যাবে যে এই জিনিসটার ডিফারেন্স আমি পাবো, একটা C বেশি এখানে আর দুইটা H বেশি। সো এটাই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, যে সমগোত্রীয় শ্রেণীর পর পর দুইটা যৌগের মধ্যে হচ্ছে CH2 এর ডিফারেন্সটা থাকে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড একটা বৈশিষ্ট্য সমগোত্রীয় শ্রেণী। থার্ড বৈশিষ্ট্যটা কি হচ্ছে? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতে একটা কার্য, যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি সবার এই অ্যালকোহলের এই জিনিসটা কিন্তু সবার কমন। এটাকে বলা হয় কার্যকরী মূলক। কার্যকরী মূলকের কাজ বেসিক্যালি এর রাসায়নিক ধর্মগুলা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? এটা হচ্ছে কার্যকরী মূলকের কাজ। ইজ কাইন্ড অফ অ্যান আইডি কার্ড, ওকে? এইটার উপরে বেস করে আসলে আমরা ডিফার করি যে কোনটা কোন ধরনের জৈব যৌগ কোন সমগোত্রীয় শ্রেণীতে আছে। তো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এক একটা সমগোত্রীয় শ্রেণী একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, ঠিক আছে? এইটা আমাদের সমগোত্রীয় শ্রেণীর কাহিনীগুলো। তাহলে আমি যদি আমার PDF এ ফেরত যাই আবার, I hope you can see that. তো এই হচ্ছে আমার সমগোত্রীয় শ্রেণী, ইংলিশ হচ্ছে হোমোলোগাস। এইগুলা এখানে মোটামুটি লেখা আছে। তো
তো এই সমগোত্রীয় শ্রেণী হচ্ছে উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের আসলে নামকরণগুলা ডিপেন্ড করবে, আমরা যে নামকরণগুলা পড়বো। তো কিছু নামকরণ তোমাদের সাথে আজকে আলোচনা এই জন্য করা যাবে কারণ আমি জানি যে সবাই মোটামুটি এসএসসি লেভেলে অ্যালকেন অ্যালকিন এগুলো সম্পর্কে আলোচনা পড়ে আসছি, তাই না? অ্যাটলিস্ট অ্যালকেন আর অ্যালকিন পড়ছি, অ্যালকোহলটাও মেবি ছিল একটু একটু। সো আই হোপ যে অ্যালকেন অ্যালকিন এগুলো সম্পর্কে আলোচনা করলে মোটামুটি করা যাবে। তো আমি অ্যালকেনের নামকরণের একটা স্পেশাল দিক সবাইকে একটু দেখাই দিচ্ছি। আমাদের এই জিনিসগুলো আগে জানতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কার্বনের সংখ্যার উপরে ডিপেন্ড করে হচ্ছে কি ওয়ার্ড আমি ইউজ করব সেইটা। ওকে, এই জিনিসগুলা আমরা আশা করি জানি। 1 থেকে 10 পর্যন্ত সবার একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, তা না হলে আমাদের করতে প্রবলেম হবে। আচ্ছা, জৈব যৌগের আসলে সিম্পল নামকরণ যদি আমি বাদ দিই, সিম্পল নামকরণগুলো আমি ধরে নিচ্ছি মোটামুটি, যেহেতু এখানে সবাই এইচএসসি লেভেলের, সিম্পল নামকরণগুলো পারবো। আমি যেটা মানে স্ট্রেট ফরওয়ার্ড নামকরণের জায়গায় আমি শাখান্বিত পার্টগুলোর নামকরণ দেখে গেছে। শাখান্বিত মানে জিনিসটা নামকরণের ক্ষেত্রে প্রথমে আমরা কি করি, ধরি একটা অ্যালকেন যৌগ যদি আমি নেই, আই হোপ ইউ অল রিমেম্বার অ্যালকেন হচ্ছে যাদের মধ্যে হচ্ছে একক বন্ধনগুলো শুধুমাত্র একক, সরি, কার্বন কার্বন একক বন্ধন থাকে, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু দেখি তো আমাদের লাইভে কোনো কোয়েশ্চেন আসছে কিনা। আমি তো তখন ধরে পড়তেছি, পড়াচ্ছি, কেউ কি কিছু কোয়েশ্চেন করেছে না? সবাই মোটামুটি হালচালই জিজ্ঞেস করছে। আচ্ছা, যারা জিজ্ঞেস করছে, ওয়ালাইকুম আসসালাম এন্ড ইয়েস আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আজকে একটু ক্লাস নেওয়ার মুডে আছি, তো সো আনসার এই ক্যাজুয়াল আনসার গুলো দিতে পারছি না। আচ্ছা, একজন লিখছে প্রসেসটা কি, কিসের প্রসেসটা কি সেটা আমি বুঝলাম না। মেবি এটা কোনো মানে ক্লাস জয়েন করার প্রসেস সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আর আমাদের মিটে যারা আছি তারাও এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন করেনি। তোমরা সরাসরি অবশ্য অডিওতেই কোয়েশ্চেন করতে পারো, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আস্ক, নো প্রবলেম। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যালকেনের যেটা বিষয়, কার্বন কার্বন দ্বিবন্ধন হয় কিন্তু চারটা বন্ধন কি জন্য হয় না? আচ্ছা, কার্বন কার্বনের মধ্যে 4টা বন্ধন কি জন্য হয় না তাই বলতেছো? আচ্ছা, কার্বন কার্বন, আচ্ছা বিষয়গুলা কি দেখো, এইখানে যেসব যৌগ নিয়ে আমরা আলোচনা করি এগুলো হচ্ছে প্রকৃতিতে যেসব যৌগ পাওয়া গেছে সেগুলো প্রথমে অ্যানালাইসিস করা হয়েছে, অ্যানালাইসিস করার পরে সেই যৌগগুলো নিয়ে আমরা পড়াশোনা শুরু করেছি। কার্বন কার্বন 4টা, অর্থাৎ C2 নামে কোনো ধরনের বন্ধন আসলে নাই। তুমি কার্বন কার্বন যদি 4টা যুক্ত হয় তাহলে এরকম একটা বন্ধন তৈরি হবে, এটা আসলে নাই। তো এটা আমাদের পড়ার কোনো মানে হয় না আসলে, ঠিক আছে? কার্বন ম্যাক্সিমাম পরস্পরের সাথে 3টা বন্ধনই তৈরি করতে পারে। এটার আরো কিছু বিষয় আশয় আছে, হাইব্রিডাইজেশন নামে একটা পার্ট আছে, সংকরায়ন, যখন আমরা পড়বো সে তখন আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যে আসলে এই কেন কার্বন কার্বন ত্রিবন্ধন কি। হ্যাঁ, C2 তো ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সেটা তো আণবিক সংকেত লেখার সময় C2 লেখা হয়েছে। আমি তো বলি নাই C2 লেখা যাবে না, মানে জাস্ট এইটুকু পার্ট। C2 একটা যৌগ, এরকম কোন যৌগ প্রকৃতিতে নাই আসলে, সেটা আমি বলছি। C2 তো লিখি আমরা, যেমন আমরা অ্যালকেনের সংকেত লেখার সময় C2H6 লিখি না, মানে C2 লেখা যাবে না তা না, বাট জাস্ট C2 এন্ড নাথিং এলস, এরকম কিছু নাই। আমি সেইটা বুঝেছি। ওকে, আচ্ছা, তো আমি যেটা বলতে, ওকে বুঝতে পারছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে নামকরণের সময় আমাদেরকে 2টা বিষয় মাথায় রাখতে হবে বা প্রথমে কনসিডার করতে হবে। এটা হচ্ছে কার্বনের প্রধান শিকল, আর একটা হচ্ছে কার্বনের শাখা শিকল। প্রধান শিকল মানে জিনিসটা কি? আচ্ছা, আমি এখানে যে কার্বন লিখতেছি আই এম অ্যাভয়েডিং দ্য হাইড্রোজেনস, ওকে, মানে বাকি যে হাতগুলো দেখাচ্ছি না তাতে আমাদের হাইড্রোজেন গুলো থাকবে, আমি সিম্পলিফিকেশনের জন্য হাইড্রোজেন গুলো আঁকতেছি না। তো ধরো এরকম একটা যৌগ আছে, এরকম একটা যৌগ থাকলে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কার্বনের প্রধান শিকলটা বের করতে হবে। কার্বনের প্রধান শিকলটা কি? একদম কোনো ধরনের ব্রেক ছাড়া যতটুকু পর্যন্ত আমরা কার্বন ম্যাক্সিমাম কাউন্ট করতে পারবো। এখানে আমরা 2টা জায়গা দিয়ে হচ্ছে
মানে তিন ভাবে আসলে উইদাউট ব্রেক যেতে পারবো। আচ্ছা, এই ব্লুটাকে আমি ব্ল্যাকটা দিয়ে কভার করি। তিন ভাবে আমি কার্বন শিকল স্মুথলি নিতে পারছি। তো শুনছি ভাই, দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছি? আর যারা আচ্ছা, যে দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছ না তাহলে আই থিঙ্ক তোমার একটু ভাইয়া, আমার এখানে শুধু একটা দেওয়া আছে, সাইন দেওয়া আছে এমএসএফ টিমের জন্য, এই যে একটা সাইন থাকে, ওই সাইনটা দেওয়া আছে, হ্যাঁ, কোনো বোর্ড আসছে না। ওই যে তোমার যেটা করা হয়েছে যেটা দিয়ে শেয়ার। জি হ্যাঁ, সলভটা বলে দেন ওনাকে। আচ্ছা যাক, আমি বলি ওইটা হচ্ছে একটা মানে 3টা এমএসএফ এর আইডিয়া আছে যতটুকু আমি শুনলাম। তো যেটা দিয়ে শেয়ারিং হচ্ছে, যেটা আনমিউট করা নাই, সেই এমএসএফ এর আইডিটাতে ঢুকলে তুমি সব শেয়ারিং দেখতে পাবা। যে আপুর প্রবলেম হচ্ছে তার জন্য বললাম। এটা অনেকবারই বলা হয়েছে, পর্যন্ত মনে ছিল না তখন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই রেড লাইন বরাবর যদি আমি আগাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমি 5টা কার্বন নিতে পারছি। এই ব্লু লাইন বরাবর আমি 4টা পাচ্ছি, এই ব্ল্যাক লাইন বরাবর আমি 4টা পাচ্ছি। সো আমার যেই লাইন বরাবর আমি মোস্ট নাম্বার অফ কার্বন পাবো, সেই লাইনটা হচ্ছে আমি প্রধান শিকল হিসেবে গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসিডারেশন। সো এটা আমি নিয়ে নিচ্ছি, রাইট? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো আমি বাকি যে শিকলগুলো এঁকেছিলাম সেগুলো কেটে দিচ্ছি। ওকে ওকে, কন। সো এইটা হচ্ছে আমাদের এখন মেইন শিকল হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা, এইটা যদি মেইন শিকল হিসেবে কাজ করে তাহলে এটা বাইরে কে আছে? জাস্ট এই শিকলটা বাইরে আছে, রাইট? সো এইটা হবে আমাদের শাখা শিকল। সো ফার্স্ট জব হচ্ছে আমরা মেইন শিকল বের করব আর শাখা শিকল বের করব। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি টাস্ক। এইটা যত ইজি মনে হচ্ছে, আসলে যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা, নতুন নতুন যোগও পাবা, তখন দেখবা যে জিনিসটা আসলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক। আমরা মেইন শিকল বের করব, দেন শাখা শিকলে যাব। ওকে, আচ্ছা, তাহলে তারপরে কি করব? তারপরে হচ্ছে আমাদের নাম্বারিং করা। তো আমি আইদার এই সাইড থেকে নাম্বারিং করতে পারি, এই সাইড থেকে নাম্বারিং করলে নাম্বারিংটা হবে এরকম। আর যদি অপোজিট সাইড থেকে আমি নাম্বারিং করি, ফর এক্সাম্পল এইটারে আমি 1 ধরলাম, তাহলে এইটা 3 হবে, আর এটা আমার 5 নাম্বার হবে। ওকে, যে কোনো একভাবে নাম্বারিং করতে পারি এই যৌগটার ক্ষেত্রে। তবে নাম্বারিং করার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই শাখা যেটা আছে এইটা যাতে মিনিমাম নাম্বারের কার্বনে চলে আসে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকেই নাম্বারিং করলে আমি 3 নাম্বার কার্বনের শাখাটা পাচ্ছি। সো এই জন্য আমি যেদিক থেকেই নাম্বারিং করি ইট ডাজন্ট ম্যাটার। বাট যদি এরকম হইতো যে এটা এক সাইডে চেপে আছে, তাহলে যেখানে আমি তাড়াতাড়ি পাবো সেইখানে আমি নাম্বারিংটা করব। আমি এক সাইডে না হয় এটাকে চাপাই দিই, আমাদের দেখতে সুবিধা হবে, ওকে, বা বুঝতে সুবিধা হবে রাদার আই শুড সে। ধরো এই জায়গায় আমি এক শাখাটাকে দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমি এই নাম্বারিংটা ইউজ করতে পারবো না। এই নিচে যে নাম্বারিংটা করেছি সেটা আমি ইউজ করতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে এটা 4 নাম্বার কার্বনে চলে আসতেছে। সো আমার উপরের নাম্বারিংটা ইউজ করতে হবে, যেহেতু এটা 2 নাম্বার কার্বনে আসতেছে এবং আমি শাখাটাকে অবভিয়াসলি মিনিমাম কার্বনে রাখতে চাই। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসিডারেশন। থার্ডে কোনো কনসিডারেশন নাই, থার্ডে জাস্ট আমি নামগুলো বসাই দিব। যেহেতু এটা একটা কার্বন যুক্ত আমি শাখা লিখেছি, সো অবভিয়াসলি ইটস CH3। তো CH3 এর নাম কি? মিথাইল। সো এই শাখাটা কি হবে? এটা আচ্ছা, এত তাড়াতাড়ি নাম বলেন না ফেলি। আমি যেহেতু ধরে নিচ্ছি যে অনেকে এখানে রুট লেভেলে আছি, সো আমি আস্তে তাড়াতাড়ি আগে। আচ্ছা, আমার লেখাটা আশা করি বুঝতে পারছো। একটু মিথাইল লিখছি আর কি। সো মিথাইল হচ্ছে আমার শাখাটা, এটার নাম আমি প্রথমে লিখলাম। তারপরে আমি লিখবো যে এটা কোন নাম্বার কার্বনে আছে, সেটা আমার লিখতে হবে সামনে, লিখে আমি একটা হাইফেন দিয়ে দিব। সো শাখাটা লিখার সিস্টেম হচ্ছে এইটা। আমি কার্বন কোন মেইন চেইনের কয় নাম্বার কার্বনে সে আছে সেইটা উল্লেখ করব, দেন জাস্ট এটা নামটা লিখে দিব। সো এটা হচ্ছে আমাদের শাখার নাম গেল। এরপরে আমি যেহেতু এখন মেইন চেইনের নাম লিখতে হবে, আমি আবার একটা হাইফেন ইউজ করবো। এই হাইফেন গুলো কিন্তু ইউজ করা ম্যান্ডেটরি, করতে হবে। আচ্ছা, আমার মেইন চেইনে কয়টা কার্বন আছে? 5টা, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে মেইন চেইনে আমাদের 5টা কার্বন আছে। সো 5টা কার্বন থাকলে অ্যালকেনের জন্য এটার নাম কি হবে? অ্যালকেনের জন্য এটার নাম হবে পেন্টেন। সো আমি জাস্ট এখানে পেন্টেনটা বসাই দিব, আমার অ্যালকেনের নামকরণ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের নামকরণ। তো
আপাতত আমরা এইটুক নিয়েই কাজ করি। তারপরে যখন আরো হচ্ছে অ্যাডভান্স লেভেলে আমরা যাব, তখন হচ্ছে আমরা অন্য কিছু আরো অনেক কিছু পড়বো। মানে নামকরণ আসলে এতটুকুই না, আরো অনেক কিছু আমাদেরকে পড়তে হবে নামকরণের মধ্যে। সো আপাতত আমরা এইটা নিয়ে কাজ করি। এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন তিনটারই নামকরণ সেম। বইয়ে অনেক ধরনের এক্সাম্পল আছে, আমাদের বাসায় হয়তো অনেক ধরনের গাইড আছে, অনেক ধরনের পুরাতন টেস্ট পেপার আমরা কালেক্ট করে থাকতে পারি। তো আমরা হচ্ছে যেটা করব যে এই প্রসেসটা ইউজ করে সেই নামকরণগুলো আমরা ট্রাই করব। ট্রাই করলেই দেখতে পাবা যে অবশ্যই হচ্ছে এক সময় মোটামুটি একটা লেভেলে সবাই চলে আসবে। আর অবভিয়াসলি যেহেতু এই ক্লাসটা ফেসবুকে লাইভে গিয়েছে, টেনশন নাই, ফেরত এসে বারবার লাইভটা দেখে রিভাইন্ড করে আমরা বোঝার চেষ্টা করলেই হয়ে যাবে। আচ্ছা, কিভাবে নিয়ন্ত্রণ করে ভাইয়া সেইটার প্রসেসটা কি নিয়ন্ত্রণ করে? আপু তুমি কে? রুবাইয়া ট্রিনা মেবি প্রশ্নটা কে করলো? হ্যাঁ, রুবাইয়া ট্রিনা আপু, আমি তোমার প্রশ্নটা আসলে বুঝতে পারতেছি না। তো আমি আগের কমেন্টগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবো। তো আমি যদি প্রশ্নটা বুঝতে পারি, আই উইল ট্রাই অ্যান্ড আনসার লেটার। আজকে হচ্ছে জৈব যৌগের যে ধারণা দিলাম এইটুকুই, আর হচ্ছে নামকরণের ব্যাপারে যে কথাগুলো বললাম এটুকুই আমরা দেখতে থাকি, চেষ্টা করি এগুলো হয়ে গেলে ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আস্তে আস্তে আরেকটু সামনের দিকে আগাবো। আচ্ছা, একজন আমাকে বলেছো যে এই নিয়মের হোমওয়ার্ক দেন। আমি তো হোমওয়ার্ক দিলামই, বললামই তো বইয়ে অনেক ধরনের এক্সাম্পল আছে, গাইড থাকতে পারে আমাদের কাছে, টেস্ট পেপার থাকতে পারে, যত ধরনের বই আমাদের আছে। আমি জাস্ট বলতেছি যে অ্যালকেনটা প্রিমিয়ারলি, সাথে অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটার বেশি বাইরে যাওয়ার দরকার নেই। আমি আজকে যেটুকু শিখাইছি এটা দিয়ে এর বেশি বাইরে আসলে পসিবল হবে না করা। তো এই পার্টগুলো আমরা একটু চেষ্টা করব করতে। এইটুকু হয়ে গেলে আমরা সামনের নামকরণগুলো আস্তে আস্তে আরো সহজে করতে পারবো। সো এমএসএফ এর পণ্ডিতরা, আশা করি এইটুকু আপনাদের কষ্ট হবে না, কারণ আমি যখন আমার লাইভের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝি যে আপনাদের কোয়েশ্চেনগুলো আসলেই অনেক ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল হয়। সো আমি ধারণা করে নিচ্ছি যে এই ছোট জিনিসটা করতে আপনাদের প্রবলেম হবে না, বাট আমরা আস্তে আস্তে ছোট ছোট স্টেপে আগাবো। সো এইটুকু শেষ করি, আমি ইনশাল্লাহ আবার ফিরে আসবো আমার এই কেমিস্ট্রি উইথ কৌশিকের মধ্যে। তখন আবার নতুন নতুন জিনিস নিয়ে কথা হবে, আবার অনেক ধরনের নিয়ম কানুন নিয়ে কথা হবে, কেমিস্ট্রি নিয়ে কথা হবে, এবং অফকোর্স অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখি, সুস্থ থাকি, এবং অবভিয়াসলি মাই স্টাডি ফ্রেন্ডের সাথে থাকি, এবং সম্ভব হলে কেমিস্ট্রি উইথ কৌশিকের সাথে থাকি। ওকে, ঠিক আছে, আমি ফেসবুক লাইভ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।